আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা থাকছে নতুন কিছু নিয়ে। তো আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন কি নিয়ে ব্লগ করছি। হ্যাঁ, আমি নওগাঁ জেলার একদম বিখ্যাত মাটির ঘর নিয়ে বা মাটির দোতলা ঘর নিয়ে কথা বলবো। যেহেতু আমার বাড়ি নওগাঁ, তো আজকে আপনাদেরকে দেখাবো নওগাঁ জেলায় যে কিভাবে মাটি দিয়ে দোতলা বানানো হয় বা মাটির দোতলা দেখতে কেমন হয় সেটা। তো দেখতেই পাচ্ছেন, এটা নিচে ছিল সিঁড়ি আর আশেপাশে ওগুলা হচ্ছে দেওয়াল। এভাবেই কিন্তু সিঁড়ি বানানো হয়, এগুলো সব মাটি দিয়ে। আর আমি দোতলায় কিন্তু উঠে গিয়েছি, ওই যে জানালা দিয়ে নিচে দেখা যাচ্ছে। বাড়ির নিচের তলায় কিন্তু দেখতে পাচ্ছেন আঙিনায় আমাদের আমের গাছ আর একটা পেয়ারা গাছ আছে। আর এখানে দেখছি যে মাটিতে মা আম বিছিয়ে রাখছে, আর আরেক পাশে দেখতে পাবেন যে পেঁয়াজ আর রসুন মনে হয়, হ্যাঁ, সেগুলা বিছিয়ে রাখছে। মানে উপরে তলাতে থাকার মতো মানুষজন আমাদের নাই, মানে বাড়িতে ঘর অনেকগুলো কিন্তু থাকার মতো মানুষ নেই আসলে। এই সবগুলো ঘর কিন্তু পড়েই থাকে, কিন্তু মাঝে মধ্যে আমরা সবাই যখন আসি বাড়িতে তখন এগুলোতে থাকা হয়। আর এই রুমটাতে কিন্তু আমি থাকি, যখনই বাড়িতে আসি মাঝে মধ্যে এই রুমটাতে থাকা হয়। আজকেও থাকছি আমরা, তো এই জন্যই বেড বিছানা সব অগোছালো। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই একটা মাটির ঘর, তাও দোতলায়। আর ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার বোন নিজে তৈরি করেছে, কাগজ দিয়ে সুন্দর করে ফুল টুল বানিয়েছে, বানিয়ে ঘরটাকে সাজানোর চেষ্টা করেছে। আর এগুলো হচ্ছে জানালা। তো জানালা দিয়ে ওই পাশে আবার দেখতে পাচ্ছি যে গাছে আম পেকে সুন্দর হলুদ হয়ে রয়েছে। ওই যে দেখুন, ওইরকম অনেক কয়টাই আম ছিল। ওই বাড়িতেও আমাদেরই এক আত্মীয় থাকে। আর এই যে আমাদের আরেক জানালা দিয়ে একদম রাস্তা দেখা যায়, ওই রাস্তা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে আসতে হয়। তো এই ঘরে ছিল দুইটা জানালা, তো দেখালাম একটা দিয়ে দেখা যায় মানে অন্য আরেকজনের বাড়িঘর। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দোতলা, ওটাও মাটির দোতলা। আর আরেকটা জানালা দিয়ে আমরা মেন রাস্তা দেখতে পাচ্ছি। এবার আপনাদেরকে দেখাবো একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই যে এই ঘরগুলো, এগুলো কিন্তু আমাদের কবুতরের জন্য বানানো হয়েছিল। প্রথমে আমাদের বাড়িতে অনেক কবুতর ছিল, কিন্তু আপাতত নেই। আমার দাদা বেঁচে থাকতে এগুলো পালছিল আর কি, কবুতরগুলো, কিন্তু আপাতত কেউই নেই, দাদাও মারা গেছে অনেক দিন হলো। যাই হোক, এবার আপনাদেরকে দেখাই ঘরের সিলিংটাও কিন্তু মাটি দিয়ে বানানো, দেখতেই পাচ্ছেন। আর এই ফুলটাও আমার বোন বানিয়েছিল, কিন্তু ওটা বাতাসে প্যাচ লেগে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গা থেকে মানে রং উঠে গিয়েছে। এগুলো কিন্তু কোনো ব্যাপার না, মাঝে মধ্যে রং এরকম উঠে সাদা সাদা হয়ে থাকে, কিন্তু এর মানে এই নয় যে মাটি একদম ভেঙে আপনার শরীরের উপর পড়বে, এরকম কিছুই না। একদম মানে ইটের বাড়িতে যেমন সেফ ফিল করেন, মাটির দোতলা বাড়িতেও কিন্তু ওরকমই। আর নিচে এগুলোও মাটির ছিল, তাই আবার কাগজ বিছিয়ে রাখছে মা, দেখতেই পাচ্ছেন। আর এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু রং করা ছিল প্রথমে, কিন্তু পরে যেহেতু মাটি টাটি উঠে গিয়েছিল তাই আবার সেগুলোতে নতুন করে একটু মাটি দিয়ে নেপা হয়েছে। আর এই যে এই দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ঘরের দরজা। কত সুন্দর, মাটির ঘরে সুন্দর একটা দরজা লাগিয়েছে। আমাদের ঘরটাও কিন্তু পুরাটাই মাটির, কিন্তু এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটা আবার আমরা প্লাস্টার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দেওয়াল যেগুলো দেখবেন এগুলো সবই কিন্তু একদম মাটির। কত সুন্দর দেখা যাচ্ছে না? মানে ভিতর থেকে দেখলে বোঝাই যাবে না যে এটা আসলে মাটির বাড়ি। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা আলমারি, এটা কিন্তু দেয়ালের সাথে একদম অ্যাটাচ করা। প্রত্যেকটা মাটির বাড়িতেই প্রায় দেখতে পারবেন যে এরকম আলমারি রয়েছে, মানে দেয়ালের সাথে, যাতে কিছু রাখা যায় টুকিটাকি। আর এই যে উপরে এটা ছিল সিলিং, আর ওই যে ওগুলা ছিল হাতে বানানো ওয়ালমেট, এগুলো সবই আমার মা বানিয়েছে। তো যাই হোক, ঘরটর দেখানো হয়েছে, এবার বাহিরে দেখাই। বাহিরে বারান্দাটা কিন্তু মাটির, এটা রংটা উঠে গিয়ে কোথাও কোথাও এরকম খাপছাড়া একটু হয়েছে। যাই হোক, নিচে কিন্তু বারান্দাতেও প্লাস্টার করা, এক পাশে প্লাস্টার করা হয়েছে আর অন্য পাশে করা হয়নি। তো সেই পাশে দেখতে পাচ্ছেন এরকম ছালা বস্তা আর কিছু কাগজ বিছিয়ে রাখা হয়েছে। অনেকেই আবার সেটা খোলাও রাখে। তো যেহেতু বৃষ্টি আসলে পানি পড়ে, তো জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর সেই জন্য এরকম কাগজ বিছিয়ে রাখছে, যাতে বৃষ্টির পরে সেটা মুছে দিলে সহজেই শুকে যায়। আর এটা ছিল আরেকটা ঘর, এটাও দেখতে পাচ্ছেন, এটাও চারিপাশে মাটির। আর নিচে এরাও প্লাস্টার করা ছিল না, তাই কার্পেট বিছানো ছিল। এই যে আমি আর এই ছিল ঘর। এবার দেখাচ্ছি এই ঘরেরই আবার বারান্দা, এটা ছিল, সেখানেও কার্পেট বিছানো, নিচে কিন্তু পুরোটাই মাটির। আর
এই পাশে আমাদের আরেকটা দোতলা ছিল, মানে দুপাশে দুটো বিল্ডিং, এটা হচ্ছে আরেকটা দোতলা। আমরা উপরে এসে পড়েছি। এখানেও দুইটা রুম ছিল। এই রুমটাতে তেমন কেউই থাকে না, মানে কিছুই নাই এই রুমে। এই রুমটা আপনারা বলতে পারেন স্টোর রুম, আর আমরা বলি হচ্ছে ধান চাল রাখার রুম। ধান টান কাটার পরে আমরা এরকম তালার উপরে ধান তুলে রাখি। আর ওই পাশের রুমে থাকতো আমার ভাই আর ভাবি, তো ওদের রুমে আর নাই যাই। এই পাশে আবার নেমে আসলাম সিঁড়ি দিয়ে, আর এটা ছিল নিচে বারান্দাটা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম মাটির, সবগুলোতে কিন্তু রং করা। যেহেতু অনেক দিন আগে বাড়িটা বানানো হয়েছে, তাই কোথাও কোথাও রং উঠে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কোথাও হয়তো একটু রং উঠে গিয়েছে, সেগুলো সাদা। আবার কোথাও কিন্তু আমরা একদম সাদা রঙই করেছি, মানে সাদা রং বলতে চুন দিয়ে যে রং করে ওইভাবে করেছি। আর এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার দাদির ঘর ছিল। দাদি দাদা এই রুমে থাকতো। তো এখন দাদি দাদা নেই, কিন্তু তাদের অনেক অনেক স্মৃতি এই রুমের সাথে জড়িত রয়েছে। যাই হোক, এই রুমে আমরা মাঝে মধ্যে থাকি, আর আত্মীয় স্বজন আসলে থাকতে দেওয়া হয় গাইস। এটাই ছিল আজকের আমার মাটির ঘরের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।